আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একটা ইউনিভার্সাল ভিডিও হবে। এইচএসসি 27, 28, 29, 30 ইভেন তার পরবর্তীতেও যদি একই কারিকুলাম থাকে তাহলে এই ভিডিওটা একটা মাস্টার গাইডলাইন হতে যাচ্ছে। সো এই ভিডিওটাতে একদম এইচএসসি পরীক্ষার ডে 1 থেকে একটা স্টুডেন্ট কিভাবে নিজেকে গ্রো করে মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক কিংবা ভার্সিটি এইচএসসি পরীক্ষার পাশাপাশি সব কিছুকে কম্বিনেশন করে কিভাবে প্রিপারেশন নিবে সে সম্পর্কে আলোচনা করব। সো এখানে আমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, মেডিকেল ক্যান্ডিডেট দুই ধরনের কথাই রাখছি। সো এখানে অপশনাল ফর নন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট মানে মেডিকেল এবং ভার্সিটিওয়ালা, আর অপশনাল ফর নন মেডিকেল ক্যান্ডিডেট মানে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটিওয়ালা, তাদের নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমি যদি সাবজেক্ট ভিত্তিক আলোচনায় যাই, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে এই চারটা সাবজেক্টের মধ্যে প্রথমে আমি ফিজিক্সেই যাব। তো ফিজিক্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হয় ইন্টারমিডিয়েট লাইফে তোমার ফিজিক্স সাবজেক্টের প্রতি। কারণ তুমি দেখবা যে ফিজিক্সের প্রতি তুমি যতটুকুই এফোর্ট দাও না কেন, প্রশ্ন লেভেল বা হার্ডনেস তার চেয়েও কয়েক গুণ বেশি। কারণ ইন্টারমিডিয়েটের ফিজিক্স আসলে বিশাল ফাস্ট। তুমি জাস্ট 2 বছরে ফিজিক্সের 10% নলেজও গেইন করতে পারবে না, বাট হয়তো তোমার পরীক্ষায় মার্ক অনেক বেশি পাওয়া পসিবল। সো তুমি যতদিন ফিজিক্স তুমি পড়াশোনা করবা তত ফিজিক্সের প্রতি আগ্রহ জন্মাবে এবং ফিজিক্সে তুমি আসলে অনেক কিছুই জানবা, আবার অনেক কিছু অজানা থাকবে। সো ফিজিক্সের মধ্যে তুমি এখানে সবচেয়ে বেশি এফোর্ট দিলে, যে সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি এফোর্ট দিলেও সর্বোচ্চ মার্ক পাইতে গেলে তোমাকে কষ্ট পাইতে হবে, সেটা হচ্ছে ফিজিক্স। অর্থাৎ ধরো তুমি একটা সাবজেক্টের সব কিছু পারো, বাট স্টিল তোমাকে পরীক্ষা আটকানো সম্ভব, সেটা ফিজিক্স। বায়োলজিতে বা কেমিস্ট্রিতে বা ইভেন হায়ার ম্যাথের ক্ষেত্রেও অতটা ওরকমভাবে অ্যাপ্লিকেবল না এই জিনিসটা। সো ফিজিক্সের মধ্যে তুমি প্রথমে হচ্ছে ক্লাস দিয়ে শুরু করবা। অনেকে যেটা শুরু করে, একটা আইডিয়াল স্টুডেন্ট হিসাবে আমরা মনে করি যে পড়াশোনাটা শুরু করা উচিত বই থেকে। বাট তুমি যদি বই থেকে শুরু করো, ইসাক স্যারের বই আসলে কি লেখা আছে ওইটা মানে বোঝার চেয়ে না বোঝাটা, মানে আগে যা ফিজিক্স পারতা তার চেয়ে ফিজিক্স ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তুমি এখানে ক্লাসটা আগে করবা। তো ক্লাসের ক্ষেত্রে তোমার ক্লাস নোটটা থাকবে, সেই ক্লাস ক্লাস করার পরে ক্লাস নোটটা দিয়ে পড়াশোনাটা শুরু করবা। তারপরে তুমি এখানে প্যারালাল টেক্সটটা পড়তে পারো। সো প্যারালাল টেক্সট পড়লে যেটা হবে, ক্লাসে যে আলোচনাটা করা হয়েছে সেটা হয়তো তোমাকে প্যারালাল টেক্সটে একটু বাংলা ভাষায় বুঝাই দেওয়া হবে। সো তুমি যদি ক্লাস করা থাকে তাহলে হয়তো অনেক ক্ষেত্রে প্যারালাল টেক্সটটা তুমি চাইলে স্কিপ করতে পারো, বাট স্টিল এই যে ইসহাক স্যারের বই বা যে বইয়ের কথাই বলি না কেন, সব বইয়ের তুলনায় তুলনামূলকভাবে আমার কাছে যথেষ্ট প্রেফারেবল মনে হয়েছে যে প্যারালাল টেক্সট বইটা। ওকে ফাইন। এরপরে তুমি দেখবা যে দুইটা বই আছে আমাদের, ইসহাক স্যার, তপন স্যার সবাই সাজেস্ট করে, বাট স্টিল আমার কাছে মনে হয় যে কেউ যদি ফিজিক্স সত্যিকার অর্থে শিখতে চায় তাহলে অবভিয়াসলি তার প্রামাণিক স্যার পড়া উচিত। সো প্রামাণিক স্যার এখানে আমি হচ্ছে অপশনাল ফর নন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট দিয়ে রাখছি, অর্থাৎ যারা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাই তারা চাইলে নাও পড়তে পারে, ঠিক আছে? অপশনাল ফর নন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট। বাট স্টিল কেউ যদি ফিজিক্স সত্যিকার অর্থে শিখতে চায় তার ক্ষেত্রে অবশ্যই প্রামাণিক স্যারের বইটা ফলো করা উচিত। আর ইসাক স্যারের বইটা আসলে গদবাদা সবাই ফলো করে, বাট কেউ যদি ধরো ক্লাসটা ঠিকমতো করতে পারে তাহলে আশা করি যে ইসাক স্যারের বইও খুব বেশি নেসেসারি না, ঠিক আছে? তো ইসাক স্যার এবং প্রামাণিক স্যার এই দুইটা বই তোমার এখানে পড়া উচিত। এরপরে যাব কনসেপ্ট বুকের ক্ষেত্রে। যাদের টার্গেটটা হচ্ছে মেডিকেল বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং, সবার ক্ষেত্রে আমি মনে করি যে এইচএসসির ডে 1 থেকে অবভিয়াসলি কনসেপ্ট বুকটা পড়া উচিত। কারণ কনসেপ্ট বুকের মধ্যে বেশ কিছু কনসেপ্ট আছে এবং বেশ কিছু থিওরির একটা ধারাবাহিকতা আছে, যেটা তুমি হয়তো ইসাক স্যার, প্রামাণিক স্যার বা প্যারালাল টেক্সট বা কোনো বই পড়লেও এই কনসেপ্ট বুকের জিনিসটা ক্লিয়ার হবে না। সো কনসেপ্ট বুকটা অবশ্যই তোমার পড়া উচিত তোমার নিজের প্রবলেম সলভিং স্কিলটা বাড়ানোর ক্ষেত্রে। অনেকে দেখা যায় মেডিকেল ক্যান্ডিডেট দেখে ফিজিক্সে ম্যাথ না করে শুধুমাত্র মুখস্থ ভিত্তিক ইনফো পড়ার চেষ্টা করে। এটা কিন্তু একেবারে করা উচিত না। কারণ এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে তোমার কলেজের কিছু পরীক্ষা থাকতে পারে, কুইজ থাকতে পারে, টার্ম থাকতে পারে, হাফ ইয়ারলি থাকতে পারে, তারপরে একদম তোমার সেন্টার থাকতে পারে, সো টেস্ট পরীক্ষা থাকতে পারে। সো এইসব পরীক্ষায় কিন্তু তোমাকে ফিজিক্সে শুধু মুখস্থ ইনফো জিজ্ঞেস করবে না, ব্রাদার তোমাকে ফিজিক্সের ইনফোর পাশাপাশি বরং ইনফোটা পরিমাণে অনেক কম থাকবে, তার চেয়ে অনেক বেশি ম্যাথ থাকবে। অ্যান্ড ম্যাথের উপরে তুমি পরীক্ষার পাস ফেইল বা তোমার হায়েস্ট মার্ক পাবা নাকি লোয়েস্ট মার্ক পাবা সবকিছু ডিফাইন করতেছে। সো তোমাকে এখানে অবশ্যই কনসেপ্ট বুকের প্রতি একটা ফোকাস দিতে হবে। তারপর কোয়েশ্চেন ব্যাংক বলতে আমি এখানে আসলে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা বোঝাচ্ছি। সো কেউ যদি মেডিকেল টার্গেট থাকো তার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক পড়া উচিত কিনা, আমি বলবো অবভিয়াসলি পড়া উচিত। এখন এটা হচ্ছে তার ক্ষেত্রে প্রযোজ্য যে এইচএসসি একদম ডে 1-এ আছে, অর্থাৎ একদম ফ্রেশ স্টার্ট দিতে যাচ্ছে। কেউ যদি একদম ধরো শেষ পর্যায়ে আছে বা এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হয়তো একটা ব্যাচ এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছে, আর একটা ব্যাচ হয়তো সেকেন্ড ইয়ারে আছে। সো তার ক্ষেত্রে কোনো একটা চ্যাপ্টার যদি তুমি পড়তে চাও বা একদম ফ্রেশ স্টার্ট দিতে চাও, তার ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করা উচিত। তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক এর ম্যাথ নিয়ে
সন্দিহান থাকো বা ঠিকমতো ডাউটস মানে সলভটা না করতে পারো, তাহলে তুমি আসলে ফিজিক্সের খুব বেশি ডিপে যাইতে পারো নাই। সো অবশ্যই তুমি কনসেপ্ট বুক পড়ার পরে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা অবশ্যই দেখা উচিত। তুমি এটা যে প্রকাশনই হোক, যেভাবেই ইচ্ছা হোক, তুমি সেখান থেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক দেখতে পারো। এরপরে যাব, তুমি ম্যাথ পড়ছো, ম্যাথের জন্য অনেক ডিপে গেছো মোটামুটি, প্রামাণিক স্যার যেহেতু পড়া হয়েছে, তারপর কনসেপ্ট বুক দেখা হয়েছে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক দেখা হয়েছে, মোটামুটি তুমি বেশ ভালো একটা ডিপে গেছো। এরপরে তুমি যেখানে যাবা সেটা হচ্ছে কিছু মুখস্থ ভিত্তিক ইনফো, অর্থাৎ তোমাকে কিন্তু ক মার্কের প্রশ্ন আনসার করতে হবে, জ্ঞানমূলক টাইপের অনেক মুখস্থ ভিত্তিক ইনফো থাকবে, যে অমুকের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, তমুকের আমাদের পয়সনের অনুপাত কত। এইগুলা কিন্তু বেশ ঝামেলার ইনফো, এবং সবগুলা যদি তোমার কাছে একসাথে গোছানো হিসেবে থাকতো তাহলে বেশ ভালো হতো। তো এখানে হচ্ছে তুমি চাইলে মেডিটিক্স হইতে পারে, ডাইজেস্ট হইতে পারে, ইভেন যে বই পাওয়া যায় সব বইগুলো আসলে একটা আরেকটা অল্টারনেটিভ। সো তুমি চাইলে এই বইগুলো দেখতে পারো। অবভিয়াসলি সেগুলো তোমাকে মানে মুখস্থ ভিত্তিক যে ইনফোগুলো আছে সেগুলোতে একটু পারদর্শী হতে বেশ সাহায্য করবে। তারপর যাব উন্মেষের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। মাস্টার কোয়েশ্চেন ব্যাংক এই মুহূর্তে সবচেয়ে ইফেক্টিভ ম্যাটেরিয়াল, এবং এইটার মধ্যে সবকিছু ইনক্লুডেড আছে। মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত প্রশ্ন, তারপরে আমাদের এইচএসসি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, এবং সব রাইটার অনুশীলনী প্রশ্ন, সবকিছু যেহেতু একসাথে পাওয়া যাচ্ছে, সো এটা তোমার জন্য সাজেস্টেড, বাট এটা কোনো মার্কেটিং ভিডিও না। তারপরে যাব গাণিতিক পদার্থবিজ্ঞানের মধ্যে। গাণিতিক পদার্থবিজ্ঞানের মধ্যে কি থাকে, বিভিন্ন রাইটারের অনুশীলনীর মধ্যে যেসব ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আছে সবকিছুর একটা সংকলন একসাথে দেওয়া থাকে। সো তোমার যদি অনেক ভাস্ট প্র্যাকটিস করতে ইচ্ছা করে, তার ক্ষেত্রে গাণিতিক পদার্থবিজ্ঞানটা পড়া উচিত। বা এইচএসসি স্ট্যান্ডার্ড যদি কেউ যদি মনে করে ভাই আমার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক পড়ে কোলাচ্ছে না, তাহলে কি করব, তখন তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান পড়া উচিত। কারণ গাণিতিক পদার্থবিজ্ঞানে তোমার এইচএসসি স্ট্যান্ডার্ডের যে প্রশ্নগুলো আছে, এইচএসসি স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো এখানে দেওয়া থাকে, এবং সব রাইটারের প্রশ্ন যেহেতু আছে, তো তুমি এখান থেকে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখবা। মানে ফিজিক্সে কখনো 100% হওয়া যায় না। তুমি 100% ফিজিক্স পারো এটা কেউ বলতে পারবে না, বাংলাদেশের কারোর পক্ষে বলা পসিবল না, ইভেন কোনো টিচারের পক্ষেও বলা পসিবল না। সো তুমি যত প্র্যাকটিস করবা গাণিতিক পদার্থবিজ্ঞান, তত তোমার একটা শার্পনেসটা বাড়বে, প্রবলেম সলভিং, অ্যানালাইসিস, অ্যানালিটিক্যাল স্কিল সবকিছু তোমার বৃদ্ধি পাবে। নেক্সটে যাব ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক। সো এইটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল না। যারা ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তোমার যদি আরও প্রবলেম সলভ করতে ইচ্ছা হয়, কনসেপ্ট বুক, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, তারপর হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান, এগুলো পড়ার পরে তুমি হচ্ছে এখান থেকে আলাদা করে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুকটা সলভ করবা। এটা ধরো তোমার একদম ডে 1 থেকে শেষ করতে হবে ওরকম না, তুমি হয়তো একবার রিভাইজ করলা সব কিছু, বা ফুল সিলেবাস একদম কমপ্লিট করলা প্রথমবার, তারপরে হয়তো তুমি সেকেন্ড বার বা থার্ড বার বা ফোর্থ যখন রান করবা, তখন সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুকটা পড়া যেতে পারে। এরপরে যাবো আমি টেস্ট পেপারের ক্ষেত্রে। তুমি যেহেতু ইতিমধ্যে মেন বইয়ের প্রশ্ন গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে প্র্যাকটিস করে ফেলছো, সো তোমার এখন আসলে টেস্ট পেপার থেকে গ ঘ খুব একটা তুমি আটকানোর কথা না। ইভেন তুমি ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকও পড়ছো, তুমি ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক পড়ে ফেলছো বা গাণিতিক পদার্থবিজ্ঞান পড়ে ফেলছো। সো আলটিমেটলি তোমার কিন্তু টেস্ট পেপার থেকে গ ঘ থেকে খুব বেশি শেখার কিছু নাই। তুমি এখান থেকে কি পড়বা, টেস্ট পেপার থেকে ক এবং খ মার্কের প্রশ্ন, টেস্ট পেপার থেকে ক এবং খ মার্কের প্রশ্ন। ওকে, সো এই ভিডিওটা পাবলিশ হতে হতে এর জন্য কিন্তু ক বুক এবং খ বুক নামে দুইটা জিনিস পাওয়া যাবে। ক বুকের মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে যত ধরনের ক মার্কের প্রশ্ন আসা সম্ভব সবগুলো একটা সংকলন থাকবে। খ বুকের মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে যেসব খ মার্কের প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন আসা সম্ভব সেগুলো একটা সংকলন থাকবে। সো যখন আমরা ইতিমধ্যে ফার্স্ট পেপারের ক বুকের সংকলনটা প্রকাশ করেছি, এই ভিডিওর কমেন্টে সেটা দেওয়া থাকবে। তারপরে যাব ছায়া প্রকাশনী। সো এটার একটা ক্রেজ আছে অন্যরকম, স্পেশালি এনডিসিতে বা আরামবাগের মধ্যে, আরামবাগের লাইব্রেরিতে এটা সেল হয়, বা নীলক্ষেতে তুমি এটা পাবা। দেশে সচরাচর অন্যান্য লাইব্রেরিতে এটা খুব কমই সেল হয়। তো তোমার যদি একটু অনেক বেশি ডিপথে অনেক বেশি নলেজ করতে ইচ্ছা করে, গেইন করতে ইচ্ছা করে, যে আমার এগুলো পড়েও আমার শেষ হয়ে গেছে, এখন আমি আরো পড়তে চাই, সেক্ষেত্রে তুমি ছায়া প্রকাশনী, আইআইটি কোয়েশ্চেন ব্যাংক এগুলো পড়তে পারো। বাট এটা আসলে সবার জন্য না। তুমি এটুক পর্যন্ত রাখলে মোটামুটি ধরো তোমার এইচএসসি এবং অ্যাডমিশন পর্যন্ত তুমি সব পরীক্ষাতে সার্ভাইভ করতে পারবা। সো এই দুটা তোমার হচ্ছে একদম যে টপ লেভেলে যাইতে চাই, যে না আমি হচ্ছে 100%-এর দিকে দৌড়াইতে চাই, তার জন্য হয়তো এই ছায়া প্রকাশন এবং আইআইটি কোয়েশ্চেন ব্যাংকটা ইফেক্টিভ হতে পারে। সো এই ছিল হচ্ছে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও মোটামুটি সেম হবে, সিমিলার হবে। সো আমরা একটু কেমিস্ট্রির ক্ষেত্রে দেখে আসি। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কথা, তুমি আগে হাজারি স্যারের বই পড়লে তুমি একদম প্যারা খেয়ে যাবা। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ক্লাস নোটটা দিয়ে শুরু করতে হবে। ক্লাস করার পরে ক্লাস নোট, তারপর হচ্ছে হাজারি স্যার, প্যারালাল টেক্সট আগের মতোই, কনসেপ্ট বুক,
ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, বাট এখানে তোমাকে ভার্সিটি কো কোয়েশ্চেন ব্যাংকটা পড়তে হবে। মানে ধরো ফিজিক্সের ক্ষেত্রে ভার্সিটির কো কোয়েশ্চেন ব্যাংকের সাথে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের মানে তুমি যদি চিন্তা করো তাহলে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের ডেপথ আসলে অনেক বেশি। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক কেউ সলভ করলে ভার্সিটির কোনো কোয়েশ্চেন আর বাকি থাকে না। বাট কেমিস্ট্রির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক পড়ার পরেও কিছু 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 ট্রিকি কোয়েশ্চেন থাকে যেগুলো ভার্সিটিতেই আসে। ইঞ্জিনিয়ারিং এ এত ট্রিকি প্রশ্ন আসে না, মানে ট্রিকি আসে বলতে কি একটু ডেপথ অনেক চিন্তা ভাবনা করতে হয়, সেগুলো প্রশ্ন আসে ইঞ্জিনিয়ারিং এ। বাট ভার্সিটিতে আসে সেসব প্রশ্ন হয়তো খুব একটা ডেপথ না, অনেক প্রশ্ন অনেক মানে ধরো জাস্ট মুখে মুখে সলভ করা যায়, বাট তোমার কোয়েশ্চেনটা সম্পর্কে নলেজ থাকতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো কিছু ট্রিকি কোয়েশ্চেন আসে যেটা ভার্সিটিতে আসে। সো ওই ট্রিকি কোয়েশ্চেন পারার জন্য তোমাকে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা উচিত। এবং কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা হচ্ছে তুমি যদি মেডিকেলে যাও সমানভাবে ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে যাও সমানভাবে ইম্পর্টেন্ট, ভার্সিটিতে গেলেও সমানভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ কেমিস্ট্রি হচ্ছে একটা আলুর মতো সাবজেক্ট। সো এখানে তুমি সব ধরনের প্রিপারেশন যদি রাখতে পারো তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং মেডিকেল সব কিছুতেই সাইমultaneously সর্বোচ্চ ভালো একটা রেজাল্ট করা পসিবল। ওকে, তারপর হচ্ছে মেরিট্রিক্স, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, গাণিতিক রসায়ন, টেস্ট পেপার। এবং কেউ যদি চায় যে না আমি আরো বই পড়তে চাই, যেমন আমি এখানে ইসাক স্যারের পড়ে প্রামাণিক স্যার লিখছি। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার পড়েই শেষ করা যায় না, সেখানে আমার কবির স্যার কই থেকে আসবে। সো কবির স্যার হচ্ছে মানে ধরো টেস্ট পেপার পড়ার পরে এরপর যদি পড়তে চাও তাহলে কবির স্যার, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুক এবং গুহ স্যার। সো এখান থেকে একটা মেনশনেবল বিষয় হচ্ছে তুমি যদি অর্গানিক কেমিস্ট্রির কথা বলো, হাজারি স্যারের তুলনায় কয়েক মানে 10 to 100 টাইমস কবির স্যার অনেক ভালো লিখছে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে। ইভেন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে এক কথায় যদি বলা হয় বা একটা থ্রু রিভিউ দেওয়া হয়, হাজারি স্যারের চেয়ে কবির স্যারের বই যথেষ্ট পরিমাণে ভালো। বাট কারোর ক্ষেত্রে আসলে এতটুকু টাইম থাকে না যে একবার কবির স্যার পড়বে, একবার হাজারি স্যার পড়বে, তারপর হাজারি স্যার মুখস্থ করবে। সো দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে হাজারি স্যার থেকে মেইনলি পড়ে থাকে, বাকি যা কিছু আছে সব কিছু সে মানে ধরো ইনফো এর মধ্যে থেকে কালেক্ট হয়ে যায়, এর বাইরে আসলে কিছু জানার থাকে না। সো মোটামুটি এটুক লেভেল পর্যন্ত পৌঁছাতে পারলে তোমার অ্যাডমিশন টেস্টে সবকিছু কভার হয়ে যাবে। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা ডেডিকেটেডলি, তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বুকটা এখান থেকে দেখে নিবা। তারপরে যাবো আমি বায়োলজিতে। অ্যান্ড বায়োলজিতে তোমার ক্ষেত্রে হয়তো সেম জিনিসটা হবে, বাট এখানে হচ্ছে মেইন বইটা বেশি ইম্পর্টেন্ট। হাসান স্যার প্রথম পত্র এবং আজমল স্যার হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা পড়ে থাকি। সো এইটা হচ্ছে তোমার একদম মাস্টারপিস, এটা তোমাকে পড়তেই হবে। এবং তুমি শুধু এটা একদম ডেডিকেটেডলি শুধু পড়েই গেলা তাহলে লাভ হলো না, এটা তোমাদেরকে একটা অ্যানালাইসিস দিয়ে পড়তে হবে। এই অ্যানালাইসিসটা কে দিবে? আমরা দিব। অ্যানালাইসিসটা কিভাবে হইতে পারে? ধরো বিগত বছরে যত মেডিকেলের প্রশ্ন আসছে, যত এইচএসসির প্রশ্ন আসছে, যত ভার্সিটির প্রশ্ন আসছে এবং যত অনুশীলনের প্রশ্ন আছে, সবকিছু যদি তোমার কাছে একসাথে কম্পাইল করে সাজানো থাকে তাহলে কিন্তু তোমার প্রিপারেশন নিতে খুব একটা ঝামেলা লাগবে না। ইভেন বইয়ের মধ্যে হাজার হাজার থাউজেন্ড অফ মিলিয়নস ইনফরমেশন আছে, এত মিলিয়নস ইনফরমেশন তোমার এখানে পড়ার প্রয়োজন নাই। যেটা পরীক্ষায় আসে ওটাই পড়বো, যেটা পরীক্ষায় আসতে পারে সেটা পড়বো। কিন্তু যে ইনফরমেশন পড়েও লাভ নাই বা যেটা পড়লে মনে থাকে না, সেই জিনিস না পড়ে না মনে রাখাটাই ভালো। সো দ্যাটস ওয়াই তোমাকে আমাদের অ্যানালাইসিস বুক আর নাথিং বাট আমাদের হাসান স্যারের মেইন বই, যেখানে আমাদের এই ইনফরমেশনগুলো একসাথে দেওয়া থাকবে। ধরো একটা লাইন দেওয়া আছে তোমার হাসান স্যারের মধ্যে, এই বইটাকে এই লাইনটাকে আমরা মার্ক করে দিছি, মার্ক করে দিয়ে তোমাকে এখানে কি করছি, লাইনটা মার্ক করে দেওয়া আছে। এখন মার্ক করে দিয়ে এখানে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে এত সালে এত ভার্সিটিতে আসছে, এত সালে এত এইচএসসি পরীক্ষা আসছে, এত সালে এত মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে এবং অমুক রাইটারের অনুশীলনীতে আছে। সো তুমি কিন্তু একটা অ্যানালাইসিস পেয়ে যাচ্ছ, তোমার আর অনেক বেশি যে ক্লাস করা লাগতেছে, আমরা বলি যে বায়োলজিতে অত বেশি ক্লাস লাগে না, তোমার যদি এই একটা অ্যানালাইসিস থাকে তাহলে কিন্তু তোমার সবকিছু একসাথে গোছায় যাচ্ছে। ওকে, তাহলে হাসান স্যারের প্রথম পত্র, আজমল স্যার দ্বিতীয় পত্র এবং সাথে হচ্ছে এর জন্য অ্যানালাইসিসটা। তারপরে যাব তুমি এখানে আরো বেশি রাইটার, অনেক রাইটার আছে, তো এত রাইটারের ইনফো আসলে মনে রাখা পসিবল না। তুমি চাইলে মেরিট্রিক্স, ডাইজেস্ট বা সমধর্মী যে কোনো বই, সেটা হইতে পারে এর জন্য এক্সট্রা ইনফো বুক, এটা যদি তুমি পড়া থাকে তাহলে তুমি অন্যান্য যেসব রাইটার আছে সেসব রাইটারের সবগুলো ইনফো একসাথে কালেকশন পাবা। এখন তোমাকে একটু বিষয়টা বোঝাই বলি, এই দুইটা বই মেরিট্রিক্স, ডাইজেস্ট মোটামুটি ধরো কোচিং সেন্টারের মধ্যে বেশ প্রসিদ্ধ। আর একজনের এক্সট্রা ইনফো বুকের মধ্যে ডিফারেন্সটা কি? এখানে একসাথে মেন বইয়ের ইনফোটাও থাকে, এক্সট্রা রাইটার ইনফো থাকে, এক্সট্রা রাইটার, সেকেন্ড এক্সট্রা রাইটার, থার্ড এক্সট্রা রাইটার, ফোর্থ এক্সট্রা রাইটার, ফিফথ এক্সট্রা রাইটার পর্যন্ত এখানে দেওয়া থাকে। বাট এখানে যেটা সুবিধা মেন বইয়ের মধ্যে নাই, যেমন ধরো হাসান স্যারের মধ্যে নাই কিন্তু আলিম স্যারের মধ্যে আছে, শুধুমাত্র সেসব ইনফোগুলো দেওয়া হয়েছে এখানে, আলিম স্যার একসাথে দেওয়া আছে। তারপর বলা হয়েছে হাসান স্যারেও নাই, আলিম স্যারেও নাই, শুধুমাত্র আজিবর স্যারের বই আছে, সেসব ইনফোকে দেওয়া হয়েছে এক্সট্রা ইনফো বুকের মধ্যে। তো একদম রাইটার ওয়াইজ ফিক্স করা আছে, কেউ যদি মনে করে যে না আমার সামর্থ্য হচ্ছে হাসান স্যার, সে হাসান স্যার পর্যন্ত পড়বে,
এরপর যদি কারো মনে হয় যে না হাসান স্যার পড়ার পরে আমার আলিম স্যার পড়ার মতো সামর্থ্য আছে, সেক্ষেত্রে সে তখন আলিম স্যার পড়া শুরু করবে। তখন জাস্ট আলিম স্যারের ফুল বই না, শুধুমাত্র আলিম স্যারের যেসব লাইন এক্সট্রা আছে সেটা। কেউ যদি মনে করে না আমি আলিম স্যার পড়ে ফেলছি, আজ আমি এখন আজিবর স্যার পড়তে চাই, তো সে হাসান স্যার আলিম স্যার তো কষ্ট করে পড়ছে, ম্যাক্সিমাম বইয়ের 90 থেকে 95% সেম থাকে। যে 5 থেকে 10% ইনফোটার ডিফারেন্স থাকে বা আলাদা থাকে, সেই 5 থেকে 10% ইনফোটা সে এখানে এক্সট্রা থেকে পড়ে নিবে, শেষ। তারপরে যাবো মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, সেম কথা, প্যারালাল টেক্সট। বায়োলজিতে প্যারালাল টেক্সট না পড়লেও চলে, এটা তুমি চাইলে স্কিপ করতে পারো। এরপরে যাবো টেস্ট পেপার, এমসিকিউ। এমসিকিউ মানে কি, তুমি যে কোনো অ্যাডমিশন গাইড থেকে বাজারে কিনবা, সেখান থেকে যথেষ্ট পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, তাহলে তোমার মানে প্র্যাকটিসিং স্কিলটা বা কোয়ালিটিটা বেশ ভালো ডেভেলপ হবে। আলিম স্যার, আজিবর স্যার, মাজেদা ম্যাডাম, সো এই হচ্ছে তোমার এখানে বায়োলজির ক্ষেত্রে রোডম্যাপ। আর যদি আসো হায়ার ম্যাথের ক্ষেত্রে, হায়ার ম্যাথের মধ্যে প্রথমে হয়তো তোমাকে ক্লাস করতে হবে, কারণ হায়ার ম্যাথে তুমি যদি ক্লাস না করো, আসলে বইয়ের উদাহরণ দেখে বা বই পড়ে কোনোভাবে সেটা বোঝা পসিবল না। সো এখানে তোমাকে ক্লাস করতেই হবে। তারপরে যাব প্যারালাল টেক্সট। প্যারালাল টেক্সটের মধ্যে সব রাইটারে একসাথে আমাদের ম্যাথগুলো দেওয়া থাকে, অথবা কলেজ তোমাকে যে বইটা সাজেস্ট করছে সেই বইটা। তো তোমার কলেজের সাজেস্টেড বইটা তুমি এখানে ফলো করতে পারো। যেমন নটর ডেমের ক্ষেত্রে এটা হচ্ছে এসইউ আহমেদের বই ফলো করা হয়, বিভিন্ন কলেজে রূপন্তী পাবলিকেশনস ফলো করা হয়। সো যে রাইটারের তোমার কলেজে সাজেস্ট করা হয় সে রাইটার পড়বা। আর যারা হচ্ছে ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তারা অবভিয়াসলি কেতাব স্যার এখানে পড়তেই হবে, ডেডিকেটেডলি কেতাব স্যার তুমি এখানে পড়বা। এর বাইরে যাও, কনসেপ্ট বুক, কোয়েশ্চেন ব্যাংক, প্র্যাকটিস বুক। তো এটা কিন্তু জাস্ট র্যান্ডমলি লেখা না, এটা হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করে লেখা। অর্থাৎ কোনটা তুমি আগে পড়বা, তারপরে কোনটা পড়বা, তারপরে কোনটা পড়বা, তারপরে কোনটা পড়বা। দ্যাট মিন্স তুমি এখানে একটা রোড ম্যাপ পেয়ে যাচ্ছ কোনটার পরে কোনটা পড়তেছো। সো কনসেপ্ট বুক, কোয়েশ্চেন ব্যাংক, প্র্যাকটিস বুক এবং টেস্ট পেপার, লাস্টে হচ্ছে আইআইটি কোয়েশ্চেন ব্যাংক। তো তুমি যদি এতটুকু ফলো করতে পারো, এবং এখানে স্টার মার্কগুলো দেওয়া আছে, তুমি চাইলে একবার পড়ে নিতে পারো। কোনটা তুমি চাইলে স্কিপ করতে পারো, কোনটা তুমি চাইলে বাদ দিতে পারো, কোনটা তুমি চাইলে অ্যাকসেপ্ট করতে পারো। সো সবকিছু একসাথে দেওয়া আছে। সো আমরা আজকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ, এই 4টে চ্যাপ্টারের ক্ষেত্রে তোমার একদম কমপ্লিট একটা রোডম্যাপ দেখলাম। সো এটা কিন্তু তোমার অ্যাডমিশনের রোডম্যাপ না, অ্যাডমিশনের রোডম্যাপটা একটু আলাদা হবে। অর্থাৎ তুমি এটা পড়ার পরে এরপর তুমি অ্যাডমিশনে আসলে কতটুকু রাখবার, কতটুকু বাদ দিবা। যেমন ধরো তুমি ফিজিক্সকে নিজেকে প্রিপেয়ার করছো এইভাবে পড়ে, কিন্তু অ্যাডমিশন টাইমে গিয়ে তোমার কিন্তু যদি তোমার টার্গেট মেডিকেল হয়, সেক্ষেত্রে তোমার আর সবকিছু পড়ার দরকার নাই। যদি তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হয়, সেক্ষেত্রে তোমার টার্গেট সবকিছু পড়ার দরকার নাই। সো মেডিকেল হলে কতটুকু স্কিপ করবা, ইঞ্জিনিয়ারিং হলে কতটুকু স্কিপ করবা, এটা এখানে কিছুটা মেনশন করা আছে। বাট একদম ডেডিকেটেডলি যদি মেডিকেলের ক্ষেত্রে তুমি প্রিপারেশনটা কেমনভাবে নিবা, অর্থাৎ তুমি ধরো একবার সিলেবাস কমপ্লিট করছো, তারপরে তুমি কিভাবে পড়বা সেটা সম্পর্কে জানতে চাও, তাহলে এই ভিডিওর কমেন্টে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। সো ওই লিঙ্কটা তুমি ফলো করবা, ফলো করলেই হয়তো তুমি মেডিকেলের জন্য বায়োলজি কেমনে পড়বো, বোটানি কেমনে পড়বো, জুলজি কেমনে পড়বো, কেমিস্ট্রি, ফিজিক্স কোন সাবজেক্ট কিভাবে পড়বো, সে সম্পর্কে একটা বিস্তারিত গাইডলাইন পাবা। সো আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার জন্য হেল্পফুল হবে। তোমাদের কলেজ গ্রুপগুলোতে শেয়ার দিও, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।